হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একজন আসছেন, দেখতে পাচ্ছেন না? ঠিক আছে, সো আমরা স্টার্ট করবো আজকে। তো যারা পরে আসবেন জয়েন করবেন, এটা রেকর্ডিং থাকবে, ডোন্ট ওয়ারি। সো আজকে বেসিক্যালি আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে জিনিসটা শেখার ট্রাই করব, সেটা আমাদের টার্ম পেপারে আমরা এটার উপর কাজ করবো বেসিক্যালি। ঠিক আছে, সো ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তো আমি একটু স্টার্ট করলাম, আপনারা একটু ফলো করবেন। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আপনাকে একটা এক্সেল খুলতে হবে। এক্সেল খোলার জন্য আপনাকে উইন্ডোতে যাবেন অ্যান্ড এক্সেল ওয়ার্কশিটটা ওপেন করবেন। সো সেই এক্সেল ওয়ার্কশিটে একটা নাম দিবেন। আই মিন, লেটস সাপোজ এটা দিলেন ফিন। আপনি আপনার কাজের জন্য টপিকের নাম দিয়ে দিবেন। সো এরপর আমরা উইন্ডোটা ওপেন করব। ঠিক আছে, সো উইন্ডোটা ওপেন করার পর বেসিক্যালি আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের রিপোর্টে যে অ্যানালিটিক্যাল কাজগুলো করব সেটা হচ্ছে এখানে দেখানোর ট্রাই করব। ঠিক আছে, সো আমরা বেসিক্যালি করব উই কুড ফর্ম আ পোর্টফোলিও। আমরা একটা পোর্টফোলিও বানাবো। অ্যাট দ্য সেম টাইম সেই পোর্টফোলিওটার উপরে আমরা ইন্ডেক্স অপশন, ফিচার অপশন নিব অ্যান্ড আমাদের অপটিমাল নাম্বার অফ কন্ট্যাক্টটা বের করব অ্যান্ড হেজিং রেশিওটা বের করার ট্রাই করব। ঠিক আছে, সো আমরা একটু দেখি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, উইল হ্যাভ টু টেক সাম ডেটা। আমাদেরকে ডেটা নিতে হবে। সো ডেটাটা আমরা কোত্থেকে পাবো? সো আমাদেরকে একটা সোর্স বলে দেওয়া হবে, সেই সোর্সের লিঙ্কটা আমি আপনাদেরকে ইনবক্সে দিয়ে দিব। তো আপাতত ধরেন আমি এখানে দুইটা কোম্পানির দুইটা স্টকের প্রাইস নিব। স্টক এ, স্টক এ। সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সবাই জয়েন করেন। স্টক বি। হ্যাঁ, সো এইটা আপনার, আমি এখানে আরবিট্রারিলি প্রাইসটা ধরে নিচ্ছি, বাট আপনারা সবাই একটা সোর্স আমি বলে দিব, সেখান থেকে অটোমেটিক্যালি আপনারা ডেটাগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, কোন কোন স্টক নেবেন, প্রাইসটা কি, কোন প্রাইসটা নেবেন সেটা ওখানে বলা থাকবে। হ্যাঁ, ও সব কিছু থাকবে। সো এখান থেকে জাস্ট আমি ধরে দেখাচ্ছি। সো লেটস সাপোজ ধরেন 100, 123, 100। আমি এটা একটা ছোট ফিগার দিয়ে দেখাবো আপনাদের সুবিধাতে, আপনারা পরে আবার প্রাইস ভ্যালুগুলো বাড়ায় নিতে পারবেন। যারা ক্লাস করতে পারবেন না তারা এখানে লেখার দরকার নাই। ঠিক আছে, তারা তো রেকর্ডিং পাবেন, ক্লাস এটা রেকর্ড থাকবে, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, সো স্যার এইটা হচ্ছে বেসিক্যালি আমার প্রাইস। ঠিক আছে, দুটো স্টক আমি সিলেক্ট করলাম। তো এখন আমি দেখব যে এই স্টক থেকে বেসিক্যালি আমরা বেটাটা কীভাবে বের করব, অ্যাট দ্য সেম টাইম ভ্যালু অফ দ্য পোর্টফোলিওটা কীভাবে বের করব। ঠিক আছে, সো আমরা একটু দেখি। সো এখানে ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, বেটা বের করতে হবে। সো বেটার ফর্মুলাটা বেসিক্যালি হচ্ছে, যারা খাতা আছে সামনে একটু লিখে নেবেন, বা আপনারা অলরেডি হয়তো অনেকে জানেন। সো আমরা বেসিক্যালি এখান থেকে বের করবো কোভেরিয়েন্স ডিভাইডেড বাই ভ্যারিয়েন্স। সো আমাদের এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এটা তো আমাদের সিলেক্টেড স্টক, কিন্তু ইন্ডেক্সের যে প্রাইসটা আছে এটাকে বলে ইন্ডেক্স। এটাও আপনি সরাসরি ওই সাইটে পাবেন, ইন্ডেক্স প্রাইস। ঠিক আছে, সো ইন্ডেক্স প্রাইসটা আমাদের লাগবে। তো এইটা দেখবেন, এখান থেকে এই ইন্ডেক্স প্রাইসটাও আপনারা ওই সোর্সটাতে পাবেন। আমি যে ডেটা লিঙ্কটা দিব ওখান থেকে ইন্ডেক্স প্রাইসটাও নিয়ে নেবেন। ইন্ডেক্স প্রাইস ইজ আ মাস্ট। ঠিক আছে, সো লেটস সাপোজ যে আমরা এখন এখান থেকে নর্মালি বেটাটা বের করা ট্রাই করব। সো বেটা বের করার জন্য আমাদেরকে বেসিক্যালি ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কোভেরিয়েন্স বের করতে হবে অ্যান্ড ভ্যারিয়েন্স বের করতে হবে। সো আপনাদের জন্য যাদের কাছে খাতা আছে একটা জিনিস মনে রাখবেন, যার যেই ফর্মুলাগুলো আমি বলতেছি, এখানে ফর্মুলাগুলো এক্সেলে সাধারণত
লিখে রাখা যায় না, আপনি দিলে ফর্মুলাটা অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে, ভ্যালু চলে আসবে। সো আপনারা আমি বলার সাথে সাথে কেউ চাইলে লিখে নিতে পারেন, ঠিক আছে। সো আমরা যেটা করব এখানে বেটাটা প্রথমে বের করব। সো বেটা বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, কোভেরিয়েন্স ডিভাইডেড বাই ভ্যারিয়েন্স অফ দ্য মার্কেট। সো মার্কেট কথাটা আপনারা যে ওয়ার্ডটা যেখানেই পাবেন, দ্যাট মিন্স আমি এটা দ্বারা ইন্ডেক্স বুঝাইতে চাইতেছি। মার্কেটের যে কোনো রিলেটেড কোনো ভ্যালুর কথা বললে মনে রাখবেন যে সেটা বেসিক্যালি ইন্ডেক্স দিয়ে বের করতে হয়। সো এখানে আপনি আমি প্রথমে যেটা করব, এটার ভ্যারিয়েন্সটা বের করে নিব, ঠিক আছে, ভ্যারিয়েন্স। হ্যাঁ, সো ভ্যারিয়েন্সটা বের করে নিব। ভ্যারিয়েন্স বের করার জন্য আমাকে মার্কেটের ভ্যারিয়েন্স বের করতেছি। সো দেখেন, ইকুয়াল সাইন দেওয়ার পর আপনি লিখবেন ভ্যারিয়েন্স, এখানে পপুলেশনটা সিলেক্ট করবেন, ঠিক আছে, বার পপুলেশন, অ্যান্ড এইটার টোটালটা সিলেক্ট করে দেন, অটোমেটিক্যালি ভ্যারিয়েন্সটা চলে আসবে, বুঝতে পারছেন। দিস ইজ কল ভ্যারিয়েন্স অফ মার্কেট। আমি ডিটেলস লিখে দিই তাহলে, ভ্যারিয়েন্স অফ মার্কেট, ঠিক আছে, ওকে। সো এবার আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টকের কোভেরিয়েন্স বের করে নিই। ধরেন কোভেরিয়েন্স অফ স্টক এ। হ্যাঁ, সো এখানে কোভেরিয়েন্স অফ স্টক এর জন্য আমরা যেটা করব, ইজ ইকুয়াল টু দিলাম, দেন কোভেরিয়েন্সটা নিলাম, অটোমেটিক্যালি চলে আসবে। কোভেরিয়েন্স নিয়ে আপনি স্টক এ বের করতেছেন, স্টক এটা ড্র্যাগ করে সবগুলো ডেটা একসাথে সিলেক্ট করে দেবেন, দেন ইউ উইল গেট ইউর কোভেরিয়েন্স। জাস্ট আ মিনিট, আমার মনে হয় একটা মিসিং, এটার জন্য চলে আসছে 12। সো আচ্ছা, আপনাদের যদি এইটাতে কোভেরিয়েন্স ডিরেক্টলি না আসে, তাহলে আপনারা যেটা করতে পারেন, এখান থেকে আগে স্টকগুলোর রিটার্ন বের করে নিতে পারেন, ঠিক আছে। স্টক রিটার্ন এটা স্টক রিটার্নটা আমরা বের করবো। সো রিটার্ন আমরা কীভাবে বের করব? সো রিটার্ন বের করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, সো প্রথমে আপনি যেইটা বের করতেছেন সেইটা ডিভাইডেড বাই ঠিক তার আগেরটা, ব্র্যাকেট দিয়ে আটকায় দিবেন, -1, ঠিক আছে। সো দিলেন, চলে আসবে। সো হ্যাঁ, সো এটা ট্র্যাক করলে আপনি হচ্ছে টোটালটা হচ্ছে ফর্মুলাটা বারবার ভুল হচ্ছে। এইটা ঠিক আছে, এটা ট্র্যাক করে দিলে আপনি প্রত্যেকটা ভ্যালু পেয়ে যাবেন। বাট সামহাও ওইটা বারবার মিসিং হচ্ছে কেন? ঠিক আছে, সো এটাকে আপনি পার্সেন্টেজে কনভার্ট করে নিতে পারেন। ইফ ইউ ওয়ান্ট দ্যাট, এখান থেকে ডিরেক্টলি পার্সেন্টেজে ক্লিক করে দিবেন। সো একটা জিনিস মনে রাখবেন, আমি এখানে প্রাইসগুলো ধরছি, দেখেন একটা 133, পরেরটা হচ্ছে প্রায় অ্যারাউন্ড প্রায় 150, 200, 300, 500, 1000% চেঞ্জ আছে, ঠিক আছে। সো আমাদেরকে যেটা করতে হবে যে প্রাইসগুলো ওখানে এরকম থাকবে না। সো আমার এই ধরার কারণে রেটগুলো এরকম আসে। সো এটা নিয়ে বদার হওয়ার কিছু নয়, আমি জাস্ট ফর্মুলাটা দেখাচ্ছি, ভ্যালুগুলো আপনার অটোমেটিক্যালি ওখানে ঠিক হয়ে যাবে। সো এবার আপনি কোভেরিয়েন্স দেন, কোভেরিয়েন্স দিয়ে এই রিটার্নগুলো সিলেক্ট করে দেন, স্টক রিটার্ন,
আচ্ছা, বাই দ্য ওয়ে, সো নাও আপনি কোভেরিয়েন্সটা দিবেন। কোভেরিয়েন্স স্টক এ দিলেন, কমা দিয়ে মার্কেটের সাথে দিবেন। সরি টু ফরগেট দ্যাট ফর্মুলা। সো আপনি কোভেরিয়েন্স পেয়ে গেছেন, ঠিক আছে। So this is the covariance of stock A. I have put the wrong value in the formula, that's why it has taken so many times. আচ্ছা, এখন এখান থেকে এটা আমি কোভেরিয়েন্স অফ স্টক এ পাইলাম। তো সাইমultaneously আমি যদি স্টক বি এর জন্য বের করি, কিছু করতে হবে না, এটাকে কপি করে এখানে বসায় দিবেন, অটোমেটিক্যালি চলে আসার কথা। এই এক ঘর আগে গেছে, এটাকে কনস্ট্যান্ট করে নিলেই হইতো। সো এখানে আমরা একটু ইয়ে করে দেবো, এম না, এটাকে এল করে দিচ্ছি। আমি তো একসাথে করছি, আপনারা চাইলে ভেঙে ভেঙে করতে পারেন, ঠিক আছে। সো এটা করতে পারেন, অথবা আমি দুটো স্টকের কোভেরিয়েন্স পেয়ে গেলাম এবং ইন্ডিভিজুয়ালি মার্কেট ভেরিয়েন্সটা। সো এবার আমি যদি বেটা বের করতে চাই, দেখেন বেটা অফ স্টক এ, ঠিক আছে। বেটা অফ স্টক এ দিয়ে আপনি প্রথম স্টক এর কোভেরিয়েন্সটা দিবেন ডিভাইডেড বাই ভেরিয়েন্স অফ দ্য মার্কেট, আপনি এটার বেটাটা পেয়ে যাবেন। সো সেমভাবে যখন আপনি স্টক বিটা করবেন, স্টক বি এর জন্য হ্যাঁ, এটার জন্য আপনি যেটা করবেন, সিমিলারলি স্টক বি এর কোভেরিয়েন্স divided by market variance. So these are the ways to take a beta from your stock price or stock return. So আমাদেরকে বেসিক্যালি যেটা করতে হবে, সো আমরা এখান থেকে বেটাটা আগে বের করে নিলাম। তো আপনারা একটা জিনিস একটু জেনে রাখবেন, বেটা কখনো নেগেটিভ হয় না, ঠিক আছে, বাট ইন সাম কেসেস বেটা নেগেটিভ হইতে পারে। সো বেটা নেগেটিভ হইলে সেটা বেসিক্যালি কী মিন করে, বেটা নেগেটিভ হলে একটা জিনিস মনে রাখবেন, সেই কোম্পানির স্টকটা হচ্ছে বেসিক্যালি স্পেকুলেটিভ স্টক। স্পেকুলেটিভ স্টক যেটা রিটার্ন অন ইকুইটি নেগেটিভ হয়, ওই কোম্পানির বেটা নেগেটিভ হতে পারে, বাট নর্মাল সিনারিওতে বেটা কখনো নেগেটিভ হয় না। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবেন, আমরা বেটাটা বের করে ফেলছি, ঠিক আছে। সো এখন আমাদেরকে যেটা করতে হবে, অপটিমাল নাম্বার অফ কন্ট্রাক্ট বের করতে হবে। সো অপটিমাল নাম্বার অফ কন্ট্রাক্ট বের করার ফর্মুলা হচ্ছে value of your portfolio and divided by the index in which you will make your contract। তার মানে আমরা এখন যেটা বের করার চেষ্টা করব, দ্যাট ইজ এন স্টার, হ্যাঁ, অপটিমাল কন্ট্রাক্ট, অপটিমাল নাম্বার অফ কন্ট্রাক্ট, ঠিক আছে।
সো আমরা এখানে অপটিমাল নাম্বার অফ কন্ট্যাক্ট বের করার চেষ্টা করব, যেটাকে আমরা বলতেছি বইয়ের ভাষায় এন স্টার। ঠিক আছে, সো এন স্টারটা একটু দেখবেন। সো এন স্টার বের করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের দুইটা জিনিস লাগবে। সো ফার্স্ট অফ লাগবে ভ্যালু অফ ইউর পোর্টফোলিও, হ্যাঁ, অ্যান্ড দেন লাগবে হচ্ছে স্যার আপনার ডিভাইডেড বাই ভ্যালু অফ দ্য ইন্ডেক্স ইন হুইচ ইউ উইল ইনভেস্ট। সো আমরা এখানে দুইটা জিনিস ধরবো। ভ্যালু অফ দ্য পোর্টফোলিও উইল ডিপেন্ডস অন ইউ, হাউ কুড ইউ ফাইন্ড ইউর ভ্যালু অফ পোর্টফোলিও। তো ধরেন মিস্টার এক্স উনি 10টা স্টক ইনভেস্ট করছে, অ্যান্ড মিস্টার ওয়াই উনি 20টা স্টক ইনভেস্ট করছে। সো সাইজ অফ দ্য পোর্টফোলিও উইল নট বি সেম ফর ইচ অফ দ্য ইনভেস্টর। ঠিক আছে, তো আমি বলবো যে আপনাদের যারা এই কাজটা করবেন তারা সবাই 10টা করে স্টক নেবেন, 10টা করে কোম্পানি নেবেন সবাই। এখন কেউ যেই 10টা কোম্পানি নিতে চান, হয়তোবা আমি আপনাদেরকে এখানে যখন কোম্পানিগুলো সিলেক্ট করে দিব, এই জন্য আপনাদের সবার ভ্যালু অফ দ্য পোর্টফোলিও সেম আসবে। কেন? কারণ আমি যেই 10টা কোম্পানি আপনাদেরকে ইনভেস্ট করে দিব, আপনাকে অ্যামাউন্টটা বলে দিব, বা যে 10টা কোম্পানি সিলেক্ট করে দিব, সবার ক্যাপিটাল স্ট্রাকচার সবার যে আপনার মার্কেট ক্যাপিটালাইজেশন সেটা সেম হবে। তো সবার জন্য সেম হইলে, লেটস সাপোজ আমি আপনাকে বললাম যে আপনি 20 কোটি ইনভেস্ট করবেন, আপনারা সবাই, তার মানে আপনাদের সবার পোর্টফোলিও সাইজ 20 কোটি করেই হবে, কারণ আমি আপনাদেরকে ইনভেস্টিংয়ের যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা ফিক্স করে দিচ্ছি। সো ইন দ্যাট কেস আপনি চাইলে নিজের মতো করেও করতে পারেন। আপনি যদি মনে করেন যে না, ইউ উইল টেক মোর স্টকস ইন ইউর পোর্টফোলিও, দ্যাট ইজ ইউর চয়েস, আই উইল নট বদার অ্যাবাউট দ্যাট। আপনি যদি বেশি স্টক নিয়ে করতে পারেন, ফাইন, বাট আমি চাবো যেন আপনাদেরকে একটা ইউনিফর্ম স্ট্রাকচারে করতে পারেন। ঠিক আছে, সো এখন আমরা একটা পোর্টফোলিও ধরে নিব, ভ্যালু অফ দ্য পোর্টফোলিও। এখন এই ভ্যালু অফ দ্য পোর্টফোলিও আমি এখানে ধরে নিচ্ছি, বাট আপনার ক্ষেত্রে কী হবে? আপনার ক্ষেত্রে হবে যে আপনি যে কয়টা কোম্পানি ইনভেস্ট করবেন, 10টা কোম্পানি ইনভেস্ট করলে প্রত্যেকটা কোম্পানিতে আপনার যে ইনভেস্টমেন্টের রেশিওটা আছে, আপনি যতটুকু টাকা ইনভেস্ট করছেন, আপনার ওই শেয়ার প্রাইসটা যত হবে ওইটা দিয়ে নাম্বার অফ শেয়ার দিয়ে গুণ করলেই আপনি কী পেয়ে যাবেন? ভ্যালু অফ ইউর পোর্টফোলিও। তো আমি আরও সহজ করে বলি, যেহেতু এটা রেকর্ডিং থাকবে, আপনারা পরেও শুনতে পারবেন যদি কোথাও ভুলে যান। লেটস সাপোজ আপনি 10টা কোম্পানিতে ইনভেস্ট করছেন। এখন 10টা কোম্পানিতে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করছেন, আমি ছোটো একটা ফিগার দিয়ে বুঝেছি। সো 10টা কোম্পানিতে যখন আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করছেন, সো তখন যদি আপনার কোম্পানির শেয়ার প্রাইসগুলো বাড়ে কমে, তখন আপনার ভ্যালু অফ দ্য পোর্টফোলিও বাড়বে কমবে। ঠিক আছে, কারণ আপনার পোর্টফোলিওর ভ্যালু চেঞ্জ হতে পারে। কারণ আপনি যে শেয়ারটা 100 টাকা কিনছেন সেটা এখন 120 টাকা হতে পারে। তো এই 10টা কোম্পানির মধ্যে একটা কোম্পানিতে আপনি ইনভেস্ট করছিলেন, 10টা শেয়ার কিনছেন 100 টাকা করে, দ্যাট মিনস 1000 টাকা। তো এখন যদি ওই শেয়ারটা 120 টাকা হয়ে যায়, তাহলে আপনার এখানে 200 টাকা লাভ হয়ে গেছে 10টা শেয়ারে। সো এইভাবে করে আপনার ভ্যালু অফ দ্য পোর্টফোলিও বাড়তে পারে। সো ভ্যালু অফ দ্য পোর্টফোলিও উইল ডিপেন্ড অন ইউর চয়েস। ঠিক আছে, সো আমি ধরে নিচ্ছি যে আমার 10টা স্টক আছে, আমার 10টা স্টকের ভ্যালু সামারি করার পর আমার আসছে ভ্যালু অফ পোর্টফোলিও লেটস সাপোজ ধরেন 12 লাখ। ঠিক আছে, আমার পোর্টফোলিওর ভ্যালু হচ্ছে 12 লাখ। এখন আমাকে আরেকটা জিনিস নিতে হবে, সেটা আমি ডিরেক্টলি পাবো ভ্যালু অফ ফিউচার ইন্ডেক্স। এই ফিউচার ইন্ডেক্সটা কীভাবে নেবেন স্যার? ফিউচার ইন্ডেক্সটা নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, 1500 ফিউচার ইন্ডেক্সটা নেওয়ার জন্য আপনাকে সরাসরি আমি যে সাইটটা দিব সেই লিঙ্কে যে, লেটস সাপোজ আপনি ইনভেস্ট করবেন ফিউচার ইন্ডেক্স অফ স্টক মার্কেট ইন কানাডা, তার মানে ওখানে যে ফিউচার ইন্ডেক্সটা আছে, তো সেই ফিউচার ইন্ডেক্সটা আপনাকে রেপ্লিকেট করতে হবে। তার মানে ওখানকার ফিউচার ইন্ডেক্সটার যদি ধরেন লাস্ট 1 মাসের প্রাইস দেয়া আছে, আপনারা স্টক প্রাইসের জন্য যে কয় বছরের ডেটা নেবেন, ইন্ডেক্স প্রাইসের জন্য সেম তত বছরের ডেটা নেবেন। ধরেন আপনি এখানে স্টক প্রাইস নিয়েছেন 3 বছরের, তাহলে আপনি ইন্ডেক্সটাও নেবেন 3 বছরের। তো 3 বছরের প্রাইস নিয়ে সেটাকে একটা অ্যাভারেজ করে ফেলবেন।
তো যখন আপনি অ্যাভারেজ করে ফেলবেন তখন আপনি একটা প্রাইস হয়ে যাবে, ঠিক আছে, একটা প্রাইস হয়ে যাবে। সো যখন আপনার একটা প্রাইস হয়ে যাবে তখন সেই ইন্ডিভিজুয়াল একটা প্রাইসকে আপনি এই প্রাইসটা যেটা আমি বলতেছি 1500, ধরেন আমি 3 বছরের ডেটা নিয়েছিলাম, মান্থলি ডেটা 3 বারং 36 মাসের। তো সেই মান্থলি ডেটাকে 36টা ইন্ডেক্স প্রাইসকে আমি 36 দিয়ে ভাগ দিয়ে একটা প্রাইস করে নিচ্ছি, সেটা হচ্ছে কত স্যার? 1500। আমি আবার বলতেছি, এটা আমি একটা সরাসরি নিছি প্রাইসটা, যেভাবে আমি একটু আগে ভ্যালু অফ দ্য পোর্টফোলিওটা কীভাবে বের করতে সেটা আমি আপনাদেরকে বলে দিছি, বাট আমি এখানে নেই অত কিছু, বাট আমি সরাসরি দেখাই দিছি। কিন্তু কীভাবে বের করতে পারবেন ভ্যালু অফ দ্য পোর্টফোলিও সেটা আমি বলে দিছি। খুব সিম্পল, ভ্যালু অফ দ্য পোর্টফোলিও বের করার ফর্মুলা হচ্ছে, আপনার যদি 10টা কোম্পানিতে ইনভেস্টমেন্ট থাকে, প্রত্যেকটা কোম্পানিতে ওই কোম্পানির শেয়ার প্রাইস ইনটু আপনার নাম্বার অফ শেয়ার, এইভাবে করে সবগুলো যোগ করলে আপনার ভ্যালু অফ দ্য পোর্টফোলিও চলে আসবে। এখন ভ্যালু অফ দ্য ফিউচার ইন্ডেক্স কীভাবে পাবেন? ফিউচার ইন্ডেক্স প্রাইসটা আগে নেবেন। ফিউচার ইন্ডেক্স প্রাইসটা কীভাবে নেবেন? যদি আপনি 5 বছরের ডেটা নিয়ে করেন তাহলে ইন্ডেক্স প্রাইস 5 বছরটা নেবেন, আর 10 বছরগুলো 10 বছর, তারপর সবগুলো ডেটা নিয়ে ওটাকে অ্যাভারেজ করবেন। অ্যাভারেজ করলে আপনি একটা প্রাইস পেয়ে যাবেন। এখন সো আমি যেই কন্ট্রাক্টটা নিতে চাচ্ছি, ঠিক আছে, সেই কন্ট্রাক্টটার ভ্যালু হচ্ছে আপনার 220 টাইমস অফ 20 টাইমস অফ ফিউচার ইন্ডেক্স প্রাইস। সো দেখেন, আমি যে কন্ট্রাক্টটা নিতে চাচ্ছি সেটা হচ্ছে 220 টাইমস অফ দ্য ফিউচার ইন্ডেক্স প্রাইস। তার মানে খুবই সিম্পল, সেটা হচ্ছে আমার যে ইন্ডেক্স প্রাইসটা আছে, যেটা আমি অ্যাভারেজ করে পাইলাম 1500, সেইটার কত টাইমস স্যার? 220। তার মানে আমি যদি এইটাকে সিলেক্ট করে দিই 1500, দেন হচ্ছে আমি এইটাকে 220 টাইমস, তার মানে মাল্টিপ্লাই করতে হবে, করলে আই উইল গেট দ্য ভ্যালু অফ ফিউচার ইন্ডেক্স, ঠিক আছে। সো তো আমি এটা হচ্ছে ভ্যালু অফ দ্য ফিউচার ইন্ডেক্সটা পেয়ে গেলাম, ঠিক আছে। এটা হবে শুধু প্রাইস, ঠিক আছে, এটা হচ্ছে প্রাইসটা, এটা হচ্ছে 220 টাইমস। হ্যাঁ, সো এবার আমি দেখেন অপটিমাল নাম্বারের ফর্মুলাতে চলে আসছি। সো অপটিমাল নাম্বার অফ কন্ট্রাক্টটা কীভাবে বের করে স্যার? এটা হচ্ছে ভ্যালু অফ দ্য পোর্টফোলিও ডিভাইডেড বাই ভ্যালু অফ দ্য ফিউচার ইন্ডেক্স। সো দেখেন স্যার, আমার অপটিমাল নাম্বার অফ কন্ট্রাক্ট আসছে কত স্যার? সবাই দেখেন 3.63। দ্যাট মিন্স আমি যখন ফ্র্যাকশনটা উঠিয়ে দিলাম অটোমেটিক্যালি এটা 4 হয়ে গেছে। সো আমার অপটিমাল নাম্বার অফ কন্ট্রাক্ট হচ্ছে কত স্যার? 4, ঠিক আছে। সো দিস ইজ দ্য টেকনিক টু ফাইন্ড ইউর অপটিমাল নাম্বার অফ কন্ট্রাক্ট। এখন আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি আপনাদেরকে, এই যে আমি অপটিমাল নাম্বার অফ কন্ট্রাক্টটা বের করলাম, সেখানে দেখেন আমি বেটার কোনো কাজ করি নাই। সো বেটার কাজ না করার মানে হচ্ছে যে আই এম রেপ্লিকেটিং দ্য পোর্টফোলিও, দ্যাট ইজ প্যাসিভ পোর্টফোলিও স্ট্র্যাটেজি অর মার্কেট স্ট্র্যাটেজি। দ্যাট মিন্স ইন্ডেক্সে যেই কোম্পানিটাতে যত প্রপোর্শন আছে আমি ঠিক ততটাই কপি করলাম। তার মানে আমার মার্কেট বেটাকে মার্কেট পোর্টফোলিও। সো মার্কেট পোর্টফোলিও হলে মার্কেটের বেটা হচ্ছে অলওয়েজ 1। তো 1 দিয়ে যদি আপনি গুণ করেন আর না করেন সেম জিনিস, তাই তো। তো এর জন্য এখানে বেটার ইম্প্যাক্টটা দেখায় নেই। সো এখন আসেন এই অপটিমাল নাম্বার অফ কন্ট্রাক্টটা পোর্টফোলিও বেটার কারণে কিভাবে চেঞ্জ হয়। খুব সিম্পল। তো এখানে দেখেন আমি কি করছি, ফর্মুলাটা সবাই খেয়াল করেন। সো প্রথমে ভ্যালু অফ দ্য পোর্টফোলিও নিলাম, দ্যাট ইজ H13 ডিভাইডেড বাই ভ্যালু অফ ইউর ইন্ডেক্স। এখন এটা যদি হচ্ছে আমি মার্কেটকে ফলো করি, মার্কেট পোর্টফোলিও নিই, বেটা ইজ ইকুয়াল টু 1, সো এটাকে আমাকে 1 দিয়ে গুণ না করলেও চলে। কিন্তু বেটা আমার কখনোই 1 হবে না, কারণ কোনো ইনভেস্টরই আপনার অলওয়েজ মার্কেটকে ফলো করে ইনভেস্ট করবে না। প্যাসিভ পোর্টফোলিও স্ট্র্যাটেজি সাধারণত একটু কম হয়, অ্যাক্টিভটা বেশি হয়। কারণ প্যাসিভ পোর্টফোলিও স্ট্র্যাটেজিতে আপনার আলফা জেনারেশন ক্ষমতা বা প্রফিটেবিলিটির ক্ষমতাটা লোয়ার। কিন্তু অ্যাক্টিভ স্ট্র্যাটেজি, তার মানে যেখানে ইউ উইল মেক ইউর ডিসক্রিশন টু মেক ইউর ইনভেস্টমেন্ট, মানে আপনি ডিসিশন নেবেন কোন স্টকে কতটুকু ইনভেস্ট করবেন,
সেই ওয়েটা যখন আপনার কাছে থাকবে তখন আপনি অটোমেটিক্যালি আপনার পোর্টফোলিও রিটার্ন বাড়াইতে পারবেন বা আলফাটা বাড়াইতে পারবেন যখন আপনি পারফরমেন্স এভালুয়েশন করবেন। সো আমরা একটু দেখব যে আমাদের পোর্টফোলিওতে যদি বেটা থাকে, তার মানে আমরা যদি নিজেদের স্ট্র্যাটেজিতে ইনভেস্ট করি, দেন আমাদের পোর্টফোলিওটার অপটিমাল নাম্বার অফ কন্ট্রাক্টটা চেঞ্জ হয় কিনা। তো এটাকে ব্র্যাকেট দিয়ে আটকে দেন। ফর্মুলাগুলো বইও আছে, আমি আর কি আপনাদেরকে একটু ভেঙে দেখানোর ট্রাই করতেছি এখানে স্টেপ বাই স্টেপ। তো এইটাকে যদি আমি বেটা দ্বারা গুণ করে দিই, দ্যাট মিনস এটা কিন্তু অপটিমাল নাম্বার অফ কন্ট্রাক্টেরই ফর্মুলা, দ্যাট ইজ এন স্টার। হ্যাঁ, সো এখানে দেখেন অপটিমাল নাম্বার অফ কন্ট্রাক্টের ফর্মুলা হচ্ছে ভ্যালু অফ দ্য পোর্টফোলিও ডিভাইডেড বাই ভ্যালু অফ দ্য ইন্ডেক্স অ্যান্ড ইনটু আপনার বেটা। ঠিক আছে, সো বেটার ক্ষেত্রে আমি বলবো যে আপনাদেরকে এখানে যেহেতু আপনার এটা পোর্টফোলিও, সো আপনার পোর্টফোলিও বেটা নিতে হবে। সো পোর্টফোলিও বেটা আমরা আগে একটু বের করে নিয়ে আসি। সো দেখেন স্যার, আমাদের এখানে দুইটা বেটা আছে, বেটা এ অ্যান্ড বেটা বি। সো আমাদের পোর্টফোলিওতে স্টক আছে দুইটা। ঠিক আছে, সো পোর্টফোলিও বেটা আমরা কীভাবে বের করব, ওয়েটেড বেটা করে দিব। ঠিক আছে, সো আমার এখানে স্যার স্টক আছে দুইটা, আমি দুইটাতেই ধরে নিয়েছি আমি 50-50% ইনভেস্ট করছি। হ্যাঁ, সো আপনার ক্ষেত্রে কিন্তু সেম হবে না। এখন আপনার যদি 1 লাখ টাকা থাকে, আপনি কোনোটাতে 20,000 টাকা ইনভেস্ট করতে পারেন, কোনো স্টকে ইনভেস্ট করতে পারেন 30,000, কোনোটাতে ইনভেস্ট করতে মাত্র 2,000। সো কোন স্টকে কোন ওয়েট ইনভেস্ট করছেন সেই স্টকের বেটাকে ওই ওয়েট দিয়ে গুণ করবেন। তো আমি যেহেতু এখানে আমার স্টক দুইটা এ অ্যান্ড বি এবং দুইটাতেই আমি 50-50% ইনভেস্ট করছি, সো প্রথম বেটা ইন্টু 0.5, দ্যাট মিন্স 50%। ঠিক আছে, অ্যান্ড দেন আবার যখন আমি দ্বিতীয় কোম্পানির বেটাটাও আমি 50% দিয়ে নিব, কারণ ওই কোম্পানিতেও আমি 50% ইনভেস্ট করছি। মোরলেস সামারি হচ্ছে আপনি যে কোম্পানিতে যতটুকু ওয়েটে ইনভেস্ট করছেন টোটাল ইনভেস্টমেন্টে সেইটা দিয়ে গুণ করবেন। সো দ্যাট ইজ কল পোর্টফোলিও বেটা মাইনাস 0.17। ঠিক আছে, সো আমরা বেসিক্যালি এখন পোর্টফোলিও বেটা পেয়ে গেছি। সো সবসময় এখানে পোর্টফোলিও বেটা দিয়ে গুণ করতে হবে। সো দেখেন পোর্টফোলিও বেটা দিয়ে যখন আমি গুণ করলাম, স্যার আপনারা একটু খেয়াল করেন, এখানে আমার নাম্বার অফ কন্ট্যাক্টটা কমে গেছে। নাম্বার অফ কন্ট্যাক্ট হচ্ছে কত, আমাকে লাগবে না। আমার পোর্টফোলিও বেটা যখন নেগেটিভ, তখন আমার অপটিমাল নাম্বার অফ কন্ট্রাক্ট নেগেটিভ। সো দ্যাট মিন্স আমাকে কন্ট্রাক্টটা কমাইতে হবে, শর্ট করতে হবে। ঠিক আছে, সো this is the technique to find optimal number of contract in the presence of your stock index and portfolio. ঠিক আছে, সো এখন আমি যেটা বলবো যে আপনারা এই কাজগুলো করার ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, প্রথমে কোম্পানিগুলো সিলেক্ট করবেন, কোম্পানিগুলো ডেটা নেবেন, ডেটা থেকে রিটার্ন বের করবেন, রিটার্ন বের করে ভ্যারিয়েন্স বের করবেন, দেন ভ্যালু অফ ইউর পোর্টফোলিওটা বের করবেন, পোর্টফোলিও বেটা বের করবেন, অপটিমাল নাম্বার অফ কন্ট্যাক্ট বের করবেন। সো দেন ফাইনালি অপটিমাল নাম্বার অফ কন্ট্যাক্ট থেকে আপনি কতগুলো কন্ট্যাক্ট শর্ট করবেন অ্যান্ড কতগুলো কন্ট্যাক্ট লং করবেন সেটা ডিসিশন নেবেন। সো এখন আমাদের অপটিমাল নাম্বার অফ কন্ট্যাক্ট হচ্ছে এইটা। সো এখন চিন্তা করেন স্যার, আপনারা কিন্তু কেউ একজন বলতেছেন সাউন্ড শুনছি না, আপনারা কি আসলে সবাই শুনতেছেন না, নাকি 2-1 প্রবলেম হচ্ছে? একটু কমেন্টে লেখেন, তাহলে আমি বুঝতে পারবো। কমেন্ট একটু লিখবেন শুনতে পারতেছেন কিনা সবাই। আচ্ছা, অন্যরা একটু বলেন, কারণ উনি যেহেতু বলছে যে শুনতে পারতেছে না। তো হ্যাঁ, শুনতেছেন? ওকে, আচ্ছা ফাইন। এখন দেখেন, তো আমাদেরকে এখানে বেসিক্যালি ডিসিশন দিতে হবে যে বেটাটা চেঞ্জ হইলে আমাদের অপটিমাল নাম্বার অফ কন্ট্যাক্ট চেঞ্জ হবে কিনা। তো আপনারা এই ক্ষেত্রে যে জিনিসটা টেস্ট করবেন সেটা হচ্ছে, যখনই আপনার এই অঙ্কটা করা মানে আপনার ম্যাথটা করার পরে, অ্যানালাইসিসটা করার পরে, আপনি কোনো একটা পার্টিকুলার ডেট একদিন নেবেন, যে কোনো একদিনের ডেটা নেবেন, নিয়ে আপনি বেটাটা বের করবেন। তো বেটাটা আপনাদের
আমি আবার একটু বলে নিই, আপনাদের যাদের নেটের প্রবলেম হচ্ছে বা কেউ বের হয়ে যাচ্ছেন তারা এখানে আবার মানে গ্রুপে কেউ কমেন্ট করেন না, কারণ ওই জিনিসটা সরি গ্রুপে কেউ টেক্সট করেন না, ওই টেক্সটটা আবার এখানে আমার ইয়ের সামনে চলে আসে, উইন্ডোর সামনে চলে আসে। কথা এইগুলো ক্লাসটার পুরোটাই রেকর্ডিং আছে, সো আপনারা সবাই শুনতে পারবেন, সো ডোন্ট ওয়ারি, ঠিক আছে। সো এখন দেখেন, সো আপনাদের এই অপটিমাল নাম্বার অফ কন্ট্যাক্টের ক্ষেত্রে আপনারা যখন বেটাটা চেঞ্জ হবে তখন নাম্বার অফ কন্ট্যাক্টটা চেঞ্জ হবে। সো আপনার যখন নতুন কোনো বেটা মানে আপনি কোনো একটা পার্টিকুলার ডেটা নিয়ে কাজ করে ফেলেন 5 বছর, তো আপনি ইমপ্যাক্টটা দেখতে চান যে বেটা চেঞ্জ হলে কি হয়, সেক্ষেত্রে আপনি লাস্ট 2-1 দিন আগের বা সাবমিশনের 2-1 দিন আগের আপনি কোনো একটা ডেটের শেয়ার প্রাইস নিয়ে আপনি রিটার্ন বের করে বেটা বের করবেন। আবার বেটা বের করে তখন দেখবেন যে আপনার বেটা কমছে না বাড়ছে। যদি কমে থাকে তাহলে বেটা ওল্ড মাইনাস বেটা নিউ, মানে বাড়া থেকে কমাটা, মানে আগেরটা যেহেতু বেশি ছিল আগেরটা মাইনাস নতুনটা, সেটা এখানেই দেখাবেন। এই যে আমি এখানে যে বেটাটা দিয়ে গুণ করছি, হ্যাঁ, এই বেটাটার মাইনাস হচ্ছে ওল্ড বেটা করবেন, যেহেতু ওল্ড বেটাটা ছোট। যদি নতুন বেটাটা বড় হয় তাহলে নতুন বেটা মাইনাস হচ্ছে ওল্ড বেটাটা করে দেখবেন আপনার কন্ট্যাক্টে কী চেঞ্জটা আসবে এই ফর্মুলায়, এই যে এখানেই আসবে জাস্ট বেটা স্টার, নতুনটা হচ্ছে বেটা স্টার, আগেরটা হচ্ছে শুধু বেটা। তো যদি বাড়ে তাহলে হচ্ছে বাড়লে হচ্ছে আপনার বেটা স্টার মাইনাস হচ্ছে ওল্ড বেটা শুধু বেটা যেটা, আর যদি কমে থাকে তাহলে ওল্ড বেটা মাইনাস হচ্ছে বেটা স্টার। তার মানে হচ্ছে আপনারা সবসময় বড়টা থেকে ছোটোটা বাদ দিয়ে গ্যাপ নেবেন, নিয়ে আপনি এটাকে গুণ করবেন। যদি গুণ করেন তাহলে আপনার নাম্বার অফ কন্ট্রাক্টের সংখ্যাটা দেখতে পারবেন। সো শর্টকাট নিয়ম হচ্ছে এরকম, যদি আপনার ও বেটাটা কমে যায় তার মানে ইউ উইল হ্যাভ টু টেক আ শর্ট পজিশন, অ্যান্ড যদি আপনার বেটাটা বেড়ে যায় ইউ উইল হ্যাভ টু টেক লং পজিশন, ঠিক আছে। সো দিস ইজ দ্য টেকনিক। সো লং পজিশন বা শর্ট পজিশন আমরা কেন নেব, বেটা কমে গেলে উইল হ্যাভ টু শর্ট দ্য স্টক, অ্যান্ড যদি বেটা বেড়ে যায় উইল হ্যাভ টু লং দ্য স্টক। সো এইটা আবার একটা অন্য একটা ওয়ে আছে, জিরো বেটা পোর্টফোলিও একটা কনসেপ্ট আছে, যেখানে হচ্ছে আপনি একটা সাইড থেকে গেইন করলে আরেকটা সাইডে লস করবেন, ওইটা আবার ভিন্ন কনসেপ্ট, ওইটা এখানে বলতে চাচ্ছি না। জাস্ট আপনারা এইটুকু মনে রাখেন যে এই কাজটা করার পরে এখানে আপনাদেরকে যে কোনো একটা পার্টিকুলার ডেটের বেটা বের করে বেটার চেঞ্জটা দিলে নাম্বার অফ কন্ট্যাক্টে কী চেঞ্জ হয় উইল হ্যাভ টু সি দ্যাট, ঠিক আছে। সো এইটা এখান থেকে দেখবেন। দেন আপনাকে যেটা করতে হবে যে আমাদের একটু দেখতে হবে যে এই আমার পোর্টফোলিওটাতে টোটাল গেইন আর লস কত হইলো, ঠিক আছে। সো পোর্টফোলিওতে গেইন আর লস বের করতে হইলে আমি ক্লাসে যেটা আপনাদেরকে শিখাইছি একটা পাতার মধ্যে আছে কতগুলো সিনারিও ধরে, যে আপনার ইন্ডেক্স প্রাইসটা চেঞ্জ হইলে আপনার স্টক রিটার্নে কি চেঞ্জ হবে, সেই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে একটু দেখতে হবে। সো দেখার জন্য এখানে দুইটা জিনিস চেঞ্জ হতে পারে, আপনার এই ফিউচার ইন্ডেক্স প্রাইস যেটা আমরা 1500 বলতেছি এটা চেঞ্জ হতে পারে। তো এইটা চেঞ্জ হলে আমার ইন্ডেক্স থেকে একটা গেইন আসবে, অ্যাট দ্য সেম টাইম আমার স্টকের রিটার্ন থেকেও একটা গেইন আসবে, যে স্টকগুলো আমি আমার পোর্টফোলিওতে হোল্ড করি। সো সেই রিটার্নের ইম্প্যাক্টটা দেখানোর জন্য আপনারা এটা তো আপনার এইটাই হচ্ছে মেইন কাজ। এটা করার পরে আপনি জাস্ট ওই জিনিসগুলো ওই ক্লাসের বইয়ে যেখানে যেই পেজটাতে আমি দেখাইছি আপনাদেরকে ভেঙে ফর্মুলাটা কীভাবে আসছে, সো সেখান থেকে আপনারা ফলো করতে পারেন। অথবা যদি আপনারা চান ইন দ্যাট কেস আমি এখানেও আবার দেখা দিতে পারি, যদি আপনারা কেউ ভুলে গিয়ে থাকেন। সো আপনি একটু কমেন্টে লিখবেন। If you think that it is appropriate to show it again in this live, then you can comment so that I can show you once more. একটু কমেন্টে লিখবেন। আচ্ছা, সবাই একটু লেখেন, আপনারা তো মনে হয় আমার কথা শুনতে পারতেছেন, শুনতে পারলে একটু লেখেন। মেজরিটি যেটা বলবেন ওইটাই করে দিব, যদি আপনারা মনে করেন আবার একটু দেখা দিব তাহলে দেখা দিব, আদারওয়াইজ যদি হয় তাহলে আমাদের লাইভটা এখানে শেষ করব। হ্যাঁ পরাগ, আপনি আছেন? পরাগ, তাইওয়ানা বা অন্য যারা আছেন, নিশাত, মাঝহারুল, শামীম, মেক আ কমেন্ট,
দেখাবো কি দেখাবো না আপনারা একটু এনশিওর করেন। আবেদা সুলতানা নিশি, আচ্ছা। সো আমরা একটু দেখবো যে আমাদের এখানে ভ্যালু অফ দ্য পোর্টফোলিওটা কীভাবে চেঞ্জ হয় যদি আমাদের ইন্ডেক্স প্রাইসটা, দ্যাট মিনস হচ্ছে এই প্রাইসটা, এই 1500 যদি চেঞ্জ হয় তাহলে আমাদেরকে করতে হবে। তো আমরা একটু দেখি ভ্যালু অফ নিউ আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখাই দিই তাহলে আপনাদের রেকর্ডিং থাকবে, সুবিধা হবে। ভ্যালু অফ নিউ ফিউচার ইন্ডেক্স প্রাইস 130, রিস্ক ফ্রি ইন্টারেস্ট ফ্রি 5%। ঠিক আছে, সো এখানে একটু দেখবেন যে আমি এই 3টা সিনারিও দেখলাম যে যদি আমার রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেটটা, আপনাদের অঙ্কের ক্ষেত্রে আপনারা যেই কান্ট্রি নিয়োগ করবেন সেই কান্ট্রির সেন্ট্রাল ব্যাংকের ওয়েবসাইটে গেলে রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট পেয়ে যাবেন, কারেন্টলিটা নেবেন 6 মান্থ। সো ডিভিডেন্ড ইল্ড হচ্ছে ইয়ারলি 1%। হ্যাঁ, এটা হচ্ছে ডিভিডেন্ড ইল্ড ইয়ারলি অন ইন্ডেক্স। সো আপনার ইন্ডেক্স প্রাইসটা যদি 1300 হয় তাহলে আপনার কন্ট্রাক্ট থেকে আপনার ফিউচার অপশনটা থেকে কি পরিমাণ গেইন হইতে পারে। সো এখানে প্রথমে আপনি যেটা করতে পারেন, গেইন ফ্রম ইন্ডেক্স ফিউচার, ঠিক আছে। সো এখানে যেটা করতে পারেন ইন্ডেক্স ফিউচারের ক্ষেত্রে আপনাকে, সো ফার্স্ট অফ অল আপনাকে এখানে বের করতে হবে কতটা চেঞ্জ হয়েছে। দেখেন প্রাইস ছিল, শর্ট ফিউচার ইন্ডেক্স প্রাইস ছিল 1500 মাইনাস এখন হয়েছে 1300, তার মানে হচ্ছে আপনার গেইন হয়েছে। সো আপনার কন্ট্যাক্ট কয়টা স্যার? কন্ট্যাক্ট ছিল আপনার অপটিমাল নাম্বার অফ কন্ট্যাক্ট কত স্যার? এই যে অপটিমাল নাম্বার অফ কন্ট্যাক্ট হচ্ছে এইটা, ঠিক আছে। সো সরি আমার এটা মাইনাস চলে আসছে, মাইনাস, ঠিক আছে। সো আপনি প্রাইসটা দেখলেন, ফিউচার ইন্ডেক্স প্রাইসটা কতটুকু চেঞ্জ হয়েছে, 1500 থেকে 1300 হয়েছে, তাহলে আপনার মাঝখানের গ্যাপটুকু হচ্ছে গেইন। তো গেইন যদি হয়, গেইন আপনি কয়টা কন্ট্যাক্টে করছেন? অপটিমাল কন্ট্যাক্ট ছিল এইটা, তো গুণ করলেন। তো এখন এই প্রত্যেকটা কন্ট্যাক্ট কত টাইমস স্যার? 220 টাইমস। তো এখানে 220 আমি কোনো বক্সে লিখি নাই, আমি একটু এখানে লিখে দিই 220 টাইমস। তো দিলে আপনি হচ্ছে ভ্যালুটা পেয়ে যাবেন, গেইন ফ্রম ফিউচার ইন্ডেক্স। সো এখানে বেটা নেগেটিভ থেকে নেগেটিভ আসছে, নেগেটিভ দেখে, সো এটা নিয়ে বদার হওয়ার কিছু নেই, বাট ফর্মুলাটা হচ্ছে এরকম। সো ভ্যালুটা এটা চলে আসবে, গেইন ফ্রম ইন্ডেক্স অপশন। সো নাও হাউ কুড ইউ ফাইন্ড ইউর গেইন ফ্রম দ্য মার্কেট অ্যান্ড অন ইউর স্টক রিটার্ন, ঠিক আছে। সো স্টক রিটার্ন আপনাকে পাইতে হলে যেটা দেখতে হবে যে আপনার কন্ট্রাক্টটা কত মান্থের, ঠিক আছে। সো তার আগে আমাদেরকে সিএপিএম এর ফর্মুলাতে যাইতে হবে। সিএপিএম এর ফর্মুলা দিয়ে আমরা রিটার্ন ফ্রম ইনভেস্টমেন্ট, রিটার্ন ফ্রম ইয়োর স্টক, ঠিক আছে। সো এখানে আপনাকে যেটা করতে হবে জাস্ট সিএপিএম এর ফর্মুলা আমি একটু লিখে দিই, কেউ যদি ভুলে যান এখানে দেখে নিন সিএপিএম, ঠিক আছে। সিএপিএম এর ফর্মুলাটা হচ্ছে রিস্ক ফ্রি রেট। রিস্ক ফ্রি রেট কত স্যার? 5%। এই জায়গাতে আমি একটা কথা বলবো, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কন্ট্রাক্টটা আপনি কত মাসের জন্য করছেন। এখানে আমি প্রত্যেকটা 1 বছর ধরছি দেখে আমার কোনো প্রবলেম নেই, বাট এখানে যদি 3 মাসের হয় তাহলে রিস্ক ফ্রি রেটটা 3 মাসের নেবেন, এবং অ্যাট দ্য সেম টাইম ডিভিডেন্ড ইল্ড অন ইন্ডেক্স এটা 3 মাসের নেবেন। 3 মাসের বের করতে হলে এটাকে 4 দিয়ে ভাগ করে দিতে হবে, যদি আমি 3 মাস করি আর কি।
ঠিক আছে। সো এইভাবে করে মানগুলো দেখবেন। সো যেখানে আমি এখানে পুরোটা 1 বছর ধরছি, সো দেওয়া আছে 1 বছর, সো এইটা নিয়ে খুব একটা প্রবলেম হচ্ছে না। সো এখানে দেখেন স্যার, আমার এখানে RM মাইনাস RF লাগবে। তো RF তো আমার আছেই 5%, বাট RMটা আমাকে একটু দেখতে হবে। সো RM মানে হচ্ছে রিটার্ন অন মার্কেট। সো রিটার্ন অন মার্কেট হোক, বেটা অন মার্কেট হোক, ভ্যারিয়েন্স অফ মার্কেট হোক, মার্কেট কথাটা মানে হচ্ছে আমি আপনাদেরকে বলে দিছি, ইউ উইল হ্যাভ টু ফাইন্ড ইউর টার্গেট ভ্যালু ইউজিং ইন্ডেক্স প্রাইস। তো আমি এখান থেকে যখন আমার মার্কেট ভ্যারিয়েন্স দরকার ছিল তখন ভ্যারিয়েন্স বের করছি। সো এখন আমাকে রিটার্ন দরকার। সো আমাকে এখান থেকে রিটার্নটা বের করতে হবে, মার্কেট রিটার্ন। ঠিক আছে, নাইম আসছেন? আচ্ছা, মার্কেট রিটার্ন বের করবেন কীভাবে? এই সেম ফর্মুলা, এই যে এখানে যেভাবে আমি রিটার্নটা বের করছি, কারেন্ট রিটার্ন ডিভাইডেড বাই ওল্ড রিটার্ন, কারেন্ট প্রাইস ডিভাইডেড বাই ওল্ড প্রাইস, অ্যান্ড এটাকে লগ নর্মালও করা যায়, বাট আপনাদের অত ডিফিকাল্টিজে দেওয়ার দরকার নেই, এখান থেকে। ঠিক আছে, সো এইটা, হ্যাঁ, সো দিস ইজ দ্য রিটার্ন অ্যান্ড পার্সেন্টেজ করে নিলাম উপর থেকে। সো দেখেন যে এখানে আমাদের অনেকগুলো রিটার্ন আছে। সো আমাদের তো রিটার্ন লাগবে হচ্ছে একটা, তো অ্যাভারেজ নিতে হবে। একটা লাগলে সেখানে আমাদেরকে অ্যাভারেজ করে ফেলতে হবে, অ্যাভারেজ মার্কেট রিটার্ন। অ্যাভারেজটা কীভাবে করবেন? সিম্পলি দিয়ে অ্যাভারেজ দেখানোর চেষ্টা করব। সো এখান থেকে অ্যাভারেজটা সিলেক্ট করে নেবেন, নিয়ে এইটা ধরে টান দিয়ে দিবেন, টোটালটা চলে আসবে। সো এখানে দেখেন স্যার, আমাদের ইন্ডেক্সের রিটার্নটা আসছে 252%। দ্যাট ইজ কোয়াইট অ্যাবনর্মাল। এটা কখনো হবে না, বাট আমার এখানে আসার কারণ হচ্ছে আমি প্রাইসগুলো তো আরবিট্রারিলি ধরছি, এর জন্য এরকম আসছে। সো এইটা নিয়ে আপনাদের বদর হওয়ার কিছু নাই, ভ্যালু যেটাই আসুক। তো দিস দ্য অ্যাভারেজ মার্কেট রিটার্ন। এবার এখানে চলে আসেন, যেটা আমরা বলতেছিলাম CAPM, রিটার্ন ফ্রম স্টক। সো এখানে দেখেন স্যার, আমি CAPM ইউজ করতেছি, রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট প্লাস RM হচ্ছে আমার এটা রিটার্ন অন মার্কেট। সো দেখেন স্যার, আমার ডিভিডেন্ড ইল্ড অন ইন্ডেক্স আছে। সো ডিভিডেন্ড ইল্ড উইল ডেফিনেটলি রিডিউস দ্য ইন্ডেক্স রিটার্ন, সো দ্যাটস ওয়াই ইট উইল বি ডিডাক্টেড ফ্রম মার্কেট রিটার্ন। অ্যান্ড ফাইনালি RM মাইনাস RF, তো এইটুকু তো গেল RM ডিভিডেন্ড ইল্ডের কারণে কমলো, অ্যান্ড দেন আমাকে RFটা বাদ দিতে হবে। সো RF বাদ দিলে হচ্ছে এইটা, হ্যাঁ। সো দিস ইজ দ্য রিটার্ন ফ্রম স্টক, CAPM, ইউজিং CAPM। ও সরি, একটু বেটাটা আমি গুণ করতে ভুলে গেছি, RM মাইনাস RF ইন্টু বেটা। বেটা হচ্ছে আপনার পোর্টফোলিও বেটা, ঠিক আছে, -38%, হ্যাঁ। সো এখন আপনি এই পোর্টফোলিও ভ্যালুর উপরে এই লসটা দেখাবেন, ঠিক আছে। লসেস ফ্রম স্টক ইনভেস্টমেন্ট, এই জায়গাতে না, আপনাকে অনেকদিন পরে দেখলাম। আচ্ছা, লসেস ফ্রম স্টক ইনভেস্টমেন্ট এটা দেখবেন স্যার। সো 38%, হ্যাঁ। তাহলে আপনার পোর্টফোলিও ভ্যালু কত স্যার? 12 লাখ। সো লস হইলে তার মানে এটা হচ্ছে লস, ঠিক আছে। গুণ করে দেন লসের অ্যামাউন্টটা, তাহলে আমার এইটুকু লস হয়েছে আমার পোর্টফোলিও থেকে, ঠিক আছে। সো এটা হচ্ছে স্টক প্রাইস মুভমেন্টের কারণে এই লসটুকু হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমার পোর্টফোলিওতে ইন্ডেক্স থেকে যে গেইনটা হওয়ার কথা ছিল, সেই গেইনটা কোথায়? গেইন ফ্রম ইন্ডেক্স ফিউচার, সেখানেও আমার লস হয়েছে, ঠিক আছে। সো আমার ফাইনাল ভ্যালু অফ দ্য পোর্টফোলিও, ফাইনাল ভ্যালু অফ দি পোর্টফোলিও
ফাইনাল ভ্যালু অফ দ্য পোর্টফোলিও ইনটু ইজ ইকুয়াল টু কী করবেন বলেন তো, এইটা মাইনাস এটা তো প্লাস হয়ে যাবে, মাইনাস সেটা। আচ্ছা আপনারা বুঝে রাখেন, সেটা হচ্ছে যে ফাইনাল ভ্যালু অফ দ্য পোর্টফোলিও হচ্ছে বেসিক্যালি আপনার এই গেইনটা থাকলে তো যোগ হইতো, যেহেতু এটা লস হয়েছে এটা অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে। সো গেইন তো যোগ হবে প্লাস গেইন, হ্যাঁ, অ্যান্ড হচ্ছে এইটা হচ্ছে মাইনাস করবেন পরেরটা, লসেস ফ্রম স্টক ইনভেস্টমেন্ট। সো এখানে মাইনাস করতে হলে মাইনাস এখানে দেয় আছে মাইনাস, তো আপনার প্লাস চিহ্ন দিলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে আর কি, ঠিক আছে। সো দিস ইজ ইউর ফাইনাল পোর্টফোলিও ভ্যালু, ঠিক আছে, 7,11,315। সো দ্যাট ইজ দ্য ওয়ে ইউ উইল প্রিপেয়ার ইউর রিপোর্ট ফর সাবমিশন। অ্যান্ড আমি এখানে যে জিনিসটা চেক করছি সেটা বেসিক্যালি ইউজিং দ্য ইন্ডেক্স প্রাইস চেঞ্জ টু 1300, কিন্তু এটা কিন্তু আমি একটা পার্টিকুলার ডেতে চেঞ্জ করছি, ঠিক আছে, দেখছি। সো আপনি যখন আপনার রিপোর্টটা প্রিপেয়ার করবেন তখন আপনি অ্যাটলিস্ট লাস্ট 5 দিনের ইন্ডেক্স প্রাইস চেঞ্জ নিয়ে 5 রকমের ইন্ডেক্স প্রাইস নিয়ে আপনি এই রিটার্নটা বের করবেন, এই ভ্যালু অফ দ্য পোর্টফোলিওটা বের করবেন। সো করলেই আপনি দেখতে পারবেন যে প্রাইস মুভমেন্টের কারণে প্রাইস বাড়লে আপনার পোর্টফোলিওর ভ্যালুটা কেমন হয়, প্রাইস কমলে কেমন হয়। সো এই পর্যন্তই ছিল আপনাদের। তো এখন আই গেস আপনাদের সব কিছু বুঝাইতে পারছি, ক্লিয়ার হয়েছে এখন। তারপরও আমি যাওয়ার আগে এখন বলবো যে আপনারা একটু আমাকে বলবেন কমেন্টে এখানে যদি কারো কোনো কোয়েরিজ ফার্দার থাকে রিপোর্ট রিলেটেড, আর হচ্ছে আপনাদের আজকে যতটুকু দেখাচ্ছি এখানে কোনো একটা পার্টিকুলার ভ্যালু বের করা নিয়ে যদি আপনি ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি অর এনি সাসপিশন দেন ইউ ক্যান আস্ক ফর ফার্দার ডিসকাশন, বলতে পারেন। যারা পরে এসে সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আই হোপ আপনারা আমাকে শুনতে পারতেছেন, একটু বলেন কমেন্টে, লাইভটা শেষ করব। হ্যাঁ, পরাগ, নুসরাত, ইমরান, ফাতেমা, নাজমুল অ্যান্ড অন্য যারা আছেন সবাইকে বলতেছি যে এক্সেলের ভিডিও চাই, পিকচার চাইছেন তার জন্য বক্তব্য হচ্ছে স্যার এখানে ভিডিও আছে, বুঝছেন। সো আপনারা সবাই ভিডিওটা নামায় নেবেন। সো আমার মনে হয় না আলাদাভাবে পিকচারের দরকার হবে, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি চাইলেও স্ক্রিনশট নিতে পারতেছি না। সো আপনারা চাইলে যে কেউ স্ক্রিনশট নিয়ে নেন। আপনাদের যে ফর্মুলাগুলো দেখানো হয়েছে সেগুলো ম্যানুয়ালি দেখানোর জন্য এত টাইম লাগছে। ইনফ্যাক্ট ডেটা অ্যানালাইসিস থাকলে এত টাইম লাগতো না। আমার এখানে ডেটা অ্যানালাইসিসটা আসতেছে না অনেক। আচ্ছা, অন্য যারা আছেন একটু লেখেন, কিন্তু সবাইকে বলতেছি, দু একজন বললে চলে গেলে পরে আবার আপনারা বলবেন যে কেউ একজন পার্টিকুলারলি বলবেন স্যার আমি এটা বুঝি না। এখন বলেন, আমি এটা একটু দিয়ে দিব।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নুসরাত যেটা বলছেন, প্রবলেম হলে তো আমি আসি, ওখানে গ্রুপে বলবেন। সো আর আই গেস ইট উইল ওয়ার্ক অ্যাজ ইউর ওয়ার্ক গাইড। দিস এক্সেল উইল হেল্প ইউ ট্রিমেন্ডাসলি টু কমপ্লিট ইউর পেপার। আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন, আপনি এই ভিডিওটা অন করে নেবেন। অন করে নিলে আপনার আরফোনটা কানে লাগাই নিলে আপনি আই হোপ যে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে বেসিক্যালি কোন পয়েন্টে আমি কী বলছি। এখানে সবগুলো কথা রেকর্ডিং আছে, ঠিক আছে? করার টাইমে বুঝতে পারবো মেন প্রবলেম। হ্যাঁ, করার টাইমে কিছু প্রবলেম ফেস করলে আমাকে জানাবেন। আর আমি আরেকটা কথা বলবো যে যেহেতু এটা একটা শেয়ারিংয়ের ব্যাপার, সো লকডাউনে সবাই অনেক অনেক প্রবলেমে আছে। সো আমার মনে হয় যদি আপনারা কেউ মানে একটা ক্লাসে অনেকে ভালো বুঝেন, অনেকে একটু কম বুঝেন, তো আমার সাজেশন থাকবে যে সবাই তো পার্টিকুলারলি আমার কাছে গ্রুপে জিজ্ঞাসা করলে আমি বলে দিবই যদি কেউ প্রবলেম ফেস করেন। ইনফ্যাক্ট কেউ যদি ওভার ফোনও জিজ্ঞাসা করেন বলে দিব। বাট তারপরও হচ্ছে যে আপনাদের ক্লোজ যারা আছেন, যারা একটু ভালো বুঝেন বা অন্য কেউ, সবাইকে সবসময় হেল্প করেন, অন্যরা একটু সহযোগিতা করবেন যেন অন্যরা যারা একটু কম বুঝে বা যারা কোনো প্রবলেম ফেস করে যেন খুব সহজেই সেটা থেকে রিকভার করতে পারে। বুঝতে পারছেন? সো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি লাইভটা আজকে এখানে শেষ করতেছি।